ডক্টর অরুন্ধতী দাশগুপ্তের কাছে। সেটা হলো ডায়াবেটিস মেনটেনের জন্য কিটো ডায়েট আসলে কতটুকু ভূমিকা রাখে? এখন কিটো ডায়েট অনেকটা পপুলার হয়ে গেছে আমাদের দেশে, আমি জানি না ইন্ডিয়াতে কি অবস্থা, কিন্তু আমাদের দেশে কিটো ডায়েট অনেক পপুলার, যেগুলোর পজিটিভ দিকও আছে বা নেগেটিভ দিকও আছে। একটা প্রশ্ন এসে যে কিটো ডায়েট কতটুকু ভূমিকা, আসলে সঠিক পদ্ধতি কিনা বা কারা করতে পারবে, এই ব্যাপারে যদি বলতেন। যেমন আপনি বললেন যে এখন কিটো ডায়েট সম্বন্ধে খুব একটা হাইপ, বিশাল হাইপ চলছে, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কিটো ডায়েটস কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য নয়, বেসলাইন নয়। It was for obese patients wherein you're putting in a lot of protein and inducing a state of ketosis. সেই একটা কন্ডিশন, একটা ডায়াবেটিক পেশেন্ট যার অ্যাসোসিয়েটেড অনেকগুলো ইস্যুস আছে। আমরা কিটো ডায়েটের সাথে যেটা সাইড এফেক্টস দেখেছি, আমরা we have seen an increase risk of in terms of cardiovascular morbidity. We've seen increase in MI, we've seen increase in a lot of cardiovascular complications. So diabetic patientদের জন্য keto diet I would not say. Obese patientদের জন্য, some obese patients where keto diet does work well, but what we've also seen is that maintaining a keto diet becomes quite difficult. Initially, they do lose a substantial amount of weight. There is no, all data tells us that yes, they do lose, and we see patients lose. Kintu diabetic patiented ক্ষেত্রে একটা inducing a state of ketosis একটা খুব healthy way of approaching obesity নয়. So rather than that, diabetic patientদের মধ্যে যেগুলো কিছু কিছু concepts like intermittent fasting বা skipping a meal, যেগুলো stable diabetic patient, elderly নয়, young diabetic patient with no comorbidities, তাদের ক্ষেত্রে বরঞ্চ ওগুলো diets better, বা Mediterranean diet বা overall a low calorie diet, these work better. These have better safety areas in diabetics as compared to keto diet. So I personally would not recommend keto diets to any of my diabetic patients. Other obese young patients maybe, but I personally am more a stickler for intermittent fasting, for low calorie diets, for substitute diets, because I've seen them work out well and patients are able to continue those. Keto diet কিন্তু কন্টিনিউটিটা দেখি না, তারপরে ওরা আবার রিগেইন করতে শুরু করে। জি, ধন্যবাদ ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত। এরপরে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হলো যে দুটো প্রশ্ন একসাথে। সেটা হলো যে ডায়াবেটিস কন্টাজিয়াস কিনা। এটা হলো অনেকের প্রশ্ন থাকে যারা বিশেষ করে হলো প্র্যাকটিস করেন তাদের কাছে। ডায়াবেটিস কন্টিজিয়াস নয়, কিন্তু ডায়াবেটিস যেসব কারণে হয় সেগুলো কিন্তু বেশ কন্টিজিয়াস, যেমন সেডেন্টারি লাইফস্টাইল, যেমন ওবেসিটি, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে জাঙ্ক ফুড, এই হ্যাবিটসগুলো কিন্তু বড্ড কন্টিজিয়াস। কিন্তু ডায়াবেটিস অ্যাজ সাচ কন্টিজিয়াস নয়, বাট ইট রানস ইন দ্য ফ্যামিলি. So if you have somebody in your family who's got diabetes, your parents, then your chances of getting diabetes is much more than others. But first degree relative to the karo ache tahole chances of getting. So it is not contagious, but it does run in the family. ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে এখানে, আমাদের নিউট্রিশনিস্ট তাসনিমা হক আছেন, ডক্টর অরুন্ধতী, দুজনের কাছে প্রশ্ন, দুটো প্রশ্ন একসাথে। সেটা হলো যে মধু বা হানি এটা আসলে ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন কিনা। আরেকটি প্রশ্ন ছিল যে ভাত আসলে কতটুকু খাওয়া যাবে, কখন কখন খাওয়া যাবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য। কারণ আমরা জানি যে ভাত হলো স্টেপল ফুড আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে। এটা নিয়ে যদি বলতেন। আমার মনে হয় Tasnim is the best person to answer this. Tasnim, why did you take this? Thank you. আজকের প্রোগ্রামটার জন্য হচ্ছে ল্যাবএইড, হেলথ এন্ড নিউট্রিশন অর্গানাইজেশন এবং BOHS তিন অর্গানাইজেশনকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমাদের দুই কি নোট স্পিকার এনাদেরকেও অনেক ধন্যবাদ। এখন প্রশ্ন দুটি আমাকে খুব রেগুলারই শুনতে হয় যে ডায়াবেটিক্স রোগীদেরকে মধু খাওয়া যাবে কিনা এবং ভাতের ব্যাপারটা। আগে ভাতেরটার উত্তর দিয়ে নেই। সেক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা
দুবেলা ভাত খেতে চায়, রাতেও ভাত খেতে চায়, বা অনেকে এসে বলে যে রুটিতে আমার কনস্টিপেশন হয় বা রুটি খেলে গ্যাস হয়, সেক্ষেত্রে কি করব? 3 বেলা ভাত খেলে অ্যাকচুয়ালি ডায়াবেটিক্স রোগীদের ব্লাড সুগার লেভেলটা অনেক বেড়ে যাবে। আমরা প্রেজেন্টেশনেও অনেক কিছু দেখেছি যে এখানে নিউট্রিশনের কিছু ব্যাপার চলে আসে, প্লাস ডায়াবেটিক্স রোগীদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর রুটি আমরা ডায়াবেটিক্স রোগীদেরকে বলি কারণ এটা হচ্ছে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে, প্লাস হচ্ছে রক্তে রুটি খেলে এটা একটু স্লোলি রিলিজ হয় এবং ব্লাড সুগার লেভেলটা কিছুটা স্টেবল থাকে, কিন্তু ভাত খেলে এটা খুব দ্রুত বেড়ে যায়। এই কারণে ভাত খেতে আমরা মানা করে থাকি, কিন্তু একবেলা ভাত খেতে বলি। অনেক সময় দেখা যায় যে অনেকে অফিসে থাকার কারণে দুপুরবেলা রুটি নিয়ে যায়, সেক্ষেত্রে রাতের বেলা ভাত খেতে পারে, ভাত খাওয়া যাবে অবশ্যই। আবার এরকম আমি পেশেন্ট পেয়েছি 2 বা 3 বেলা ভাত খেয়ে তার ব্লাড সুগার লেভেল সে নিয়ন্ত্রণে রেখেছে। এখন কতটুকু ভাত খাচ্ছে এটা একটা পরিমাণের বিষয় আছে যে সে কতটুকু খাচ্ছে। আর নরমালি দুবেলা রুটি একবেলা ভাত খাওয়াটাই ভালো, সেক্ষেত্রে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে। এবং আমরা যারা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে কাজ করছি, আমরা সবাই চিনি, মিষ্টি, গুড়, মধু, মিষ্টি সবকিছুকেই খেতে মানা করি, কারণ এটা সুগার লেভেল অনেক বাড়ায় দেয়। এবং যদি না সে ডায়াবেটিক্স বা যদি তার দেখা যায় যে খুব অনিয়ন্ত্রিত হয় বা হাইপো হওয়ার চান্স খুব বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তো 4-এর নিচে নেমে গেলে মিষ্টি খাবার খেতে হবে, কিন্তু এছাড়া কোনো মিষ্টি খাবার একদমই না খাওয়াই ভালো। অকেশনালি যদি কিছু খেতে হয় খেতে পারে, বা সেক্ষেত্রে ডায়াবেটিক্স চিনি দিয়ে খেতে পারে, বা ডায়াবেটিক্স অনেক মিষ্টি এখন বাজারে পাওয়া যায়, অনেক কিছু বাজারে অ্যাভেলেবেল, সেটা খেতে পারবে, কিন্তু না খাওয়াটাই ভালো। মধুটা না খাওয়াই ভালো, একদম পারতপক্ষে, মানে এটা অ্যাবসলিউটলি না খাওয়াই ভালো। আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো যে আমরা পেশেন্টদেরকে না আমরা প্রায় দুটো কথা, একটা হচ্ছে রুটির, আমরা বলি রুটি খা। সো আই হ্যাভ অফেন হ্যাড পেশেন্টস যারা রুটি খাচ্ছে এসে বলবে যে আমি এক ভাত ছেড়ে দিয়েছি, তারপরে সুগার লেভেল কন্ট্রোলে নেন, when you prod them তো রুটি কটা খাচ্ছেন, দেন ইটস লাইক 6টা-7টা খাচ্ছি। সো what we basically need to tell them is that it is the quantity of the total amount of carbohydrate that you're taking in, and রুটিতে ফাইবার কন্টেন্টটা বেশি থাকার জন্য, যেটা তাসলিমা বললো, ইমিডিয়েট সুগার লেভেলটা রাইজ হয় না, সেই জন্য রুটি ইজ বেটার। বাট দেন অ্যাগেন রুটির কোয়ান্টিটিটাও রেগুলেট করতে হবে। আর যেটা তাসলিমা অফকোর্স বললো যে যে কোনো মিষ্টি, আমরা অনেক সময় যে কোনো মিষ্টিটা বলতে ভুলে যাই। সো when you're saying যে মিষ্টি চিনি খাবেন না, এই খাবেন না, সো আমাদের অনেক পেশেন্টস খুব খুশি মনে গুড় দিয়ে খেতে থাকে। Particularly in this part, they are very happy to take good. So what Taslima said needs to go out. যে কোন রকমের মিষ্টি এগুলো সুগার লেভেলকে খুব তাড়াতাড়ি স্পাইক করে দেয়, সেই জন্য আমরা যে কোনো রকমের মিষ্টিকে অ্যাভয়েড করতে বলি। আমি একটা কথা একটু যোগ করতে চাই এখানে, ডাক্তার যেটা বলছে দ্যাট ইজ ভেরি ট্রু। ভাত আর রুটির ক্ষেত্রে আমরা একটু বলি, এই যে কিটো ডায়েট যেমন ইন্ডিয়াতে জনপ্রিয় হচ্ছে, আমাদের দেশে এখন তুঙ্গে অবস্থা চলছে। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে অনলি 5%, কিন্তু ব্যালেন্স ডায়েটে আমরা বলছি কার্বোহাইড্রেট শুড বি 45 to 50%, যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন রিকমেন্ড করছে। তো ল্যান্সেটে দেওয়া হচ্ছে আর্টিকেল পাবলিশড ইন ল্যান্সেট ইন 2018, অ্যারাউন্ড 15,000 পেশেন্ট তারা 25 ইয়ার্স ফলো আপ করেছে। ফলো আপ করে তারা দেখেছে the patient who has taken carbohydrate less than 40% or more than 70%, তাদের মর্টালিটি অনেক বেশি, এবং যারা 40 to 70 মধ্যে থাকছে, মানে মাঝামাঝি থাকছে, তাদের কিন্তু মর্টালিটি হচ্ছে সবচেয়ে কম। সুতরাং রোগীরা যখন অনেক সময় আমাকে এসে বলে যে স্যার আমার তো ডায়াবেটিস, আমি আজকে থেকে চিন্তা করছি ভাত রুটি সব বন্ধ, তা আমি রোগীদের বলি যে ভাত আপনার শত্রু, যদি আপনি বেশি খান অথবা না খান, দুই ক্ষেত্রেই ইট উইল কজ হার্ম টু ইউ। আপনাকে অবশ্যই ডাক্তার তাসনিমা হক যেটা বললো যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আমরা যে রিকমেন্ড করছি যে দুপুরে অন্তত ভাত খান, রাতে রুটি খান। আমিও রোগীদের বলি যে আবার কিছু কিছু মানুষ আছে একদম ক্রেজি যে আমি ভাত রুটি আজকে থেকে একদম টোটালি বন্ধ, আমি তাদেরকে বলি না, এক বেলা ভাত কিন্তু আপনার জন্য খুবই, এটা আপনার জন্য খুবই এসেনশিয়াল। তাই পরিমাণটার দিকে একটু খেয়াল রাখতে হবে। সুতরাং খুব ধরনের ক্রেজি ডায়েট বা ক্র্যাশ ডায়েট যদি এসে বলে, যেমন ব্রিটিশ নিউট্রিশন সোসাইটি রিকমেন্ডেশন হচ্ছে প্রতি সপ্তাহে আপনি যখন ওয়েট রিডাকশন করবেন তখন প্রতি সপ্তাহে 1 পাউন্ডের চেয়ে বেশি ওয়েট কমানো যাবে না। কিন্তু আমাদের দেশে এখন একটা নতুন ট্রেডিশন 7 দিনে 10 কেজি, 10 দিনে 15 কেজি করে কমাচ্ছে। ইটস ভেরি হার্মফুল। এটাতে যেমন আমি ডায়াবেটিক প্র্যাকটিস করি, আমি গত 6 মাসে কিটো ডায়েট ফলো করে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস পেয়েছি 2 জন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পেয়েছি 2 জন, এছাড়াও নানাবিধ কোমরবিডিটি যারা হসপিটালাইজ হয় না তাদেরকে তো আমরা পেয়েছি। সুতরাং এই ধরনের এক্সট্রিম ডায়েট না করার জন্যই আমি সবাইকে অনুরোধ করব। আবারও সবাইকে ধন্যবাদ। আই হ্যাভ অ্যানাদার প্রোগ্রাম আই হ্যাভ টু হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মোহাম্মদ সাইফুদ্দিন স্যার।
আপনাকে ধন্যবাদ। আমাদের আর কিছু প্রশ্ন এসেছে, আমি দুটো প্রশ্ন একসাথে বলছি। সেটা হলো বলছেন যে ইয়াং কাপলদের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের কনসিভ করার জন্য কোনো প্রবলেম হবে কিনা বা কমপ্লিকেশন হবে কিনা, এই একটি প্রশ্ন এসেছে। তার সাথে আরেকটি প্রশ্ন এসছে যে প্রেগনেন্ট কালীন সময়ে আপনার যেটা জেস্টেশনাল ডায়াবেটিস যেটা, সেটা কেন হয় এবং কি আসলে, এটা সম্পর্কে অনেক কনফিউশন থাকে। এই প্রশ্নগুলো এসছেন। যেটা প্রথম প্রশ্ন যে ইয়াং কাপলস যারা কনসিভ করতে চাইছেন, সেখানে কোয়েশ্চেনটা হচ্ছে ডায়াবেটিসটা কার, ওয়াইফের না হাজব্যান্ডের। যদি ওয়াইফের ডায়াবেটিস থাকে তার ইমপ্লিকেশন স্ট্রঙ্গার। সো ডেফিনেটলি সুগার লেভেলসকে কন্ট্রোল করে নিয়ে তারপর প্রেগনেন্সি প্ল্যান করতে হবে, বিকজ আনকন্ট্রোল ডায়াবেটিসের খুব স্ট্রং ইমপ্লিকেশন ইন টার্মস অফ মিসক্যারেজ, ইন টার্মস অফ IUGR, in terms of developmental anomalies, cardiac anomalies, kidney anomalies, যেগুলো প্রথম ট্রাইমেস্টারে যদি সুগার লেভেলস হাই থাকে তাহলে এগুলো কমপ্লিকেশনস হতে পারে। তো সেই জন্য ডক্টরের পরামর্শ নিয়েই প্রেগনেন্সি প্ল্যান করতে হবে, বিকজ মেবি ইউর অন সাম মেডিসিন যেটা হয়তো বন্ধ করে ইনসুলিনে শিফট করে তারপর হয়তো প্রেগনেন্সিটাকে প্ল্যান করতে হবে। কিছু মানে একটা মেটফরমিন আমরা মানে প্লাস মাইনাসে আছে, তাছাড়া অন্য মানে যেগুলো মেডিকেশনস ওগুলো আমরা চাইবো না যে কন্টিনিউ হোক প্রেগনেন্সি। তো ইট উইল বি, it's always preferable to have a planned pregnancy. HbA1c needs to be below 6.5. We need to look at the other parameters, যে retinopathy আছে নাকি, microalbuminuria আছে নাকি, because এগুলো জিনিস বেড়ে যেতে পারে প্রেগনেন্সির সময়। তো সেই জন্য পুরো একটা থারো চেক আপ করে নিয়ে এবার যখন ডক্টর বলবেন যে yes, you're ready now, you can go ahead and plan to conceive, then only you should go ahead and conceive. Sudden unplanned pregnancy যেন কোনোভাবেই না হয়, তার জন্য যেন adequate precaution নেওয়া হয়। In case of the husband, অতটা strong implication থাকে না, but yes, uncontrolled sugar levels এর সাথে sperm count এর একটা relation আছে, so that could have an effect. Otherwise, father এর diabetic status এর উপরে বাচ্চার খুব একটা তেমন কিছু একটা depend করে না। প্রেগনেন্সির সময়ে যেটা খুব বারবার আমরা যেটা বলবো, gestational diabetes is something which is, যে ডায়াবেটিসটা প্রেগনেন্সির সময় ফার্স্ট জানা গেছে, এবং যদি সে আজকাল যেটা বলে যে প্রথম 3 মাসে যদি দেখা যায় যে সুগার লেভেলস হাই এবং তখন HbA1c করে দেখা হয় যে সেটা যদি হাই, তাহলে আমরা অ্যাজিউম করি যে পেশেন্টের আগে থেকেই ডায়াবেটিস আছে, জেস্টেশনাল নয়, সেটা মানে টাইপ 2 ডায়াবেটিস হিসেবে ধরা হচ্ছে, এবং তার কমপ্লিকেশনস এর রেটটা অনেকটা বেশি হাইয়ার। প্রেগনেন্সি যেটা জেস্টেশনাল ফেজে যেটা হয়, যেটা আরেকটু লেটার স্টেজে ডায়াবেটিস স্টার্ট হয় 20-24 উইকস থেকে, তখন ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট সাধারণত করা হয় এবং সেটা করে দেখা হয়। তখন কেন সুগার লেভেলস বাড়ে, বিকজ প্লেসেন্টা যেটা কভার করে আছে ফিটাসকে, সেখান থেকে কিছু হরমোনস সিক্রিটেড হয় যেটার গ্লাইসেমিক পটেনশিয়ালস মানে বাড়িয়ে দেওয়ার, গ্লাইসেমিক লেভেলস বাড়িয়ে দেওয়ার একটা পটেনশিয়াল থাকে। সেটা সেই জন্য বেসিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্সের স্ট্যাটাস বেড়ে যায়, ওয়েট বাড়ে, অনেকগুলো ফ্যাক্টরস আছে যার জন্য জেস্টেশনাল ডায়াবেটিস পার সে হয়। And because these are mostly related to the placenta, so in majority of the cases যখন delivery হয়ে যায় তখন sugar levels normal আসে, but at the same time we need to understand যে এই পেশেন্টরা more prone to be diabetics later on, তো ওদেরকে ফলো আপে থাকতে হয়, 6 সপ্তাহ পরে আবার গ্লুকোজ টলারেন্স টেস্ট এটসেট্রা বা রেগুলার ফলো আপ সেটা করতে হয়। যদি সুগার লেভেলস কন্ট্রোল না থাকে, খুব ইম্পর্টেন্ট যে অনেক কমপ্লিকেশন হতে পারে, মাদারের হাইপারটেনশন হতে পারে, প্রি এক্লেমশিয়া হতে পারে, বাচ্চার গ্রোথ বেশি হয়ে যেতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে, অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। তো কারো যদি প্রেগনেন্সির সময় we need to make this very clear to all our patients, all our female patients in the conceivable age, that if pregnancy should always be planned and monitored. It should never be unplanned and unmonitored. আমাদের অনেক পেশেন্ট আছে যারা আমি ইনসুলিন স্টার্ট করলাম, আবার 1.5-2 মাস পরে এসে দেখা করে একটা হয়তো ফাস্টিং পিপি, then it becomes probably we are not making them understand adequately that what needs to be done and what impact this can have on the child, not only during birth but even subsequently. So it's a very important area that needs to be emphasized again and again, I would say.
আমি একটু অ্যাড করতে চাই ডক্টর অরুন্ধতির সাথে যে আমরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে আমাদের একটা প্যাকেজ আছে প্রি কনসেপশন কেয়ার, সেখানে আমরা ফুল প্যাকেজটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এখানে তাদের কি খাবার খেতে হবে, নিউট্রিশনাল স্ট্যাটাস প্লাস যাবতীয় আপনি যা চেক আপের কথা বলছিলেন পুরো একটা কমপ্লিট প্যাকেজ। এখান থেকে হচ্ছে আসলে আমরা ফুল ফলো আপে রাখি বাচ্চাটা হওয়া পর্যন্ত। কেউ যদি আমাদের কাছে কখনো আসে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এই কাজটা করে যাচ্ছে যে প্রি কনসেপশন কেয়ার একটা রাখছে এবং রেগুলার মনিটরিং এ রাখা হচ্ছে আমাদের পেশেন্ট গুলোকে, যাতে করে তার ফুল প্রেগন্যান্সিতে কিছু না হয়। এবং আরেকটা যেটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে যে প্রেগন্যান্সিকালীন সময় দেখা যায় ডায়াবেটিক্স নিয়ে আসে বা প্রি কনসেপ্টে তারা হচ্ছে প্রি ডায়াবেটিক্স থাকে, কিন্তু এটা আফটার ডেলিভারি বা ডেলিভারির আগে কোনোভাবে কন্ট্রোলে থাকে না, বা ওই পাশ বা ডেলিভারির পরে যে হচ্ছে কন্ট্রোল করে না, সেক্ষেত্রে তারা কিছুদিন পর আবার ডায়াবেটিক্স নিয়ে আসে, এসে বলে যে আমার আসলে ডায়াবেটিক্সটা কন্ট্রোলে থাকলো না বা আমার প্রেগন্যান্সি থেকে ডায়াবেটিক্স হয়ে গেল। এই কারণে আমাদের জিডিএম পার্সেন্টেজ কিন্তু দিন দিন বাড়ছে। এবং আরেকটা যেটা আমাদের দেশের সমস্যা, যে আমরা যেহেতু ভাত প্রধান দেশ এবং দেখা যায় যে ভাতটা খেলে পেট একটু ভরা থাকে, সেক্ষেত্রে ভাতটাই বেশি খাওয়া হয়, মনে হয় যে ভাত খেলে আমাদের পুষ্টি চাহিদাটা বেশি পূরণ হবে বা পেটটা ভরা থাকবে, এটা আরেকটা সমস্যা হয়ে যায়। And moreover pregnancy-তে when you tell them যে না কম খেতে হবে, পেশেন্ট তো কনভিন্সড হয়ে যায়, পেশেন্টের ঘরের মানুষকে কনভিন্স করা যায় না, পার্টিকুলারলি শাশুড়িদেরকে কনভিন্স করা খুব ডিফিকাল্ট, যে কম তাদের ধারণা হয় যে বাচ্চার সাইজ ছোট হবে, বাচ্চা এফেক্টেড হয়ে যাবে। সো আমার একজন টিচার ছিলেন, উনি বলতেন যে জেস্টেশনাল ডায়াবেটিসের প্রথম কাউন্সিলিং শাশুড়িদেরকে, তারপরে অন্য কোনো কথা। সো দ্যাটস সো ট্রু ইন প্র্যাকটিক্যাল দিস থিং। জি ধন্যবাদ। আমরা হলো অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা